সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। সমুদ্র তরঙ্গ বা হচ্ছে কার্স্ট অঞ্চলের যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সেইগুলো মানে ভৌমজলের কাজ যেটাকে বলা হয়। এই ধরনের বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাজ করে পৃথিবীর উপরে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি নদী। অর্থাৎ পৃথিবীর ওপরে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টিতে নদী কিভাবে ভূমিকা গ্রহণ করে বা নদী কিভাবে আ কাজ করে থাকে এবং নদীর ক্ষয়কাজের ফলে কি হয় আরকি সেই সমস্ত ভূমিরূপগুলো আমরা পড়ব এবং পৃথিবীব্যাপী মানে সারা পৃথিবীব্যাপী সমস্ত ধরনের প্রাকৃতিক শক্তি বা বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে মেইন যে শক্তিটা কাজ করে থাকে সেটা হচ্ছে নদী। ঠিক আছে? এই নদী হচ্ছে পৃথিবীর ভূমিরূপের প্রায় 70% ভাস্কর্য তৈরি করে। মানে পৃথিবীর মানে উপরে আমরা যে সমস্ত ভূমিরূপ দেখতে পাই, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে যাই। কেউ জলপ্রপাত দেখতে যায় বিভিন্ন জায়গায়। ঠিক আছে? বিভিন্ন জায়গায় মানে সব জায়গায় থাকে না। যেমন যোগ জলপ্রপাত, যেমন ধরো আমাদের ঝাড়খণ্ডের বিভিন্ন ধরনের ছোট, ছোট জলপ্রপাত রয়েছে। যেমন দশম জলপ্রপাত, ছাঙ্গে ফলস মানে আর মানে আবার হিমাচল প্রদেশে বা হচ্ছে সমস্ত মানে পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে যে সমস্ত জলপ্রপাত আমরা দেখতে পাই, র‍্যাপিডস দেখতে পাই বা হচ্ছে অ্যা ক্যাটারাক্ট দেখতে পাই। তো সেইগুলো তৈরি করে কে? নদী। অর্থাৎ পৃথিবীর ভূমিরূপের 75% অঞ্চল ক্ষয় করে থাকে নদী বলে সেই কারণে নদীকে স্বাভাবিক ক্ষয়চক্রের আন্ডারে ফেলা হয় আরকি। ওকে? এবার হচ্ছে নদী বিভিন্ন ধরনের অ্যা শক্তি মানে বিভিন্ন ধরনের প্রসেস এর মাধ্যমে ক্ষয় করে থাকে পৃথিবীর উপরে। ঠিক আছে? সেই প্রসেস গুলো কি? মানে প্রত্যেকের কাজ করার যেমন প্রসেস আলাদা। যেমন কি বিভিন্ন ব্যক্তি এখানে যারা পড়াশোনা একটা কাজ। তো পড়াশোনা বিভিন্ন ভাবে হয়। অনেকে রাস্তায় যেতে মানে রাস্তায় মানে কি ট্রেনে যেতে পড়তে থাকে। আগে বই নিয়ে পড়তো এখন মোবাইলে অ্যা মানে পিডিএফ চালিয়ে দিয়ে পড়তে থাকে। ঠিক আছে? আবার অনেকে অ্যা কি করতে নিজে মানে পড়াশোনার বিভিন্ন স্টেজ রয়েছে। বিভিন্ন ধাপ রয়েছে। মানে অনেকে ১ ঘন্টা পড়ে আবার একটু রেস্ট নিয়ে আবার পড়ে। আবার মানে কেউ আবার সারাদিন রাত পড়ে। বিভিন্ন প্রসেস রয়েছে পড়াশোনার। ঠিক সেরকম নদী বিভিন্ন ধরনের প্রসেস এ কাজ করে থাকে। কিরকম? প্রধানত ঘর্ষণ ক্ষয় করে থাকে। ঘর্ষণ ক্ষয় মিনস ঘর্ষণ মানে কি? নদী যখন প্রবাহিত হয় তখন বিভিন্ন ধরনের বালি, নুড়ি, কাঁকড়, বোল্ডার এরা থাকে। এরা নিজেদের মধ্যে আঘাত খেতে যে ক্ষয় করে সেটাকে বলে ঘর্ষণ ক্ষয়। আরেকটা ক্ষয় সেটা কি? অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়টা কি? অবঘর্ষ ক্ষয় মানে যখন নদী উম আ প্রবাহিত হচ্ছে, হ্যাঁ? নদী প্রবাহিত হওয়ার সময় যখন হচ্ছে নদী মানে ওই সঙ্গে প্রবাহিত আ বোল্ডার, ঠিক আছে? আ বা হচ্ছে অন্য বড় পাথর কি হয়? নদীর তলদেশে আঘাত করে। ওকে? নদীর তলদেশে আঘাত করে যে ক্ষয় করে মানে সেটা কি হয়? নদী গর্ত তৈরি করে দেয়। যেটাকে আমরা মন্থকূপ বলে থাকি। ঠিক আছে? অর্থাৎ নদী প্রবাহিত হওয়ার সময় নদীর তলদেশে যখন বড় বোল্ডার, নুড়ি, নুড়ি বললে ভুল হবে, বোল্ডার, পাথর যখন আঘাত করে নদীর তলদেশে তখন যে মানে ক্ষয় হয় সেটাকে বলে অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে? এই অবঘর্ষ ক্ষয়ের ফলে সাধারণত নদীর তলদেশে গর্ত তৈরি হয়। ঠিক আছে? আর এই গর্তের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি মানে যেটাকে আমরা মন্থকূপ বলে থাকি। ঠিক আছে? যেটাকে আমরা কি বলে থাকি? মন্থকূপ বলি। পট হোল বলে থাকি। ঠিক আছে? পট হোল দেখতে কেমন? দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। পট হোল। এই দেখো। আমাদের সুবর্ণরেখা নদীতে গেলে এই সুবর্ণরেখা নদীতে গেলে অসংখ্য এরকম পট হোল দেখতে পাবো। সুবর্ণরেখা নদীতে আমরা যদি যাই ঘুরতে, ঠিক আছে? কি দেখতে পাবো? এরকম পট হোল আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ কিরকম পট হোল? মানে যেটাকে বলে মন্থকূপ। এই দেখো ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছ? এই যে গর্ত। এই গর্ত তৈরি হয়েছে। ঠিক আছে? চেম্বারের মতো। চেম্বারে মানে কি? ওই যে টয়লেটের যে চেম্বার সেই চেম্বারের মতো এরকম গর্ত গেছে। এটাকে বলা হয় মন্থকূপ বা পটল। ঠিক আছে? এই মন্থকূপ বা পটল ভারতবর্ষের কোথায় দেখা যায় সবথেকে বেশি? আর এই নদীর কোন গতিতে সেটা তৈরি হয়? সাধারণত নদীর মধ্য এবং
মধ্য গতিতে সব থেকে বেশি দেখা যায়, মধ্য এবং নিম্ন গতিতে সব থেকে বেশি দেখা যায়। এই দেখো এই মন্থকূপ, দেখো দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদীতে যেখানে হচ্ছে এই টিস্কো গড়ে উঠেছে, ওখানে প্রচুর মন্থকূপ দেখা যায়। ঠিক আছে, তো এটা অবঘর্ষ প্রক্রিয়ার ফলে গঠিত একটা ভূমিরূপ। এছাড়াও নদী ক্ষয় করে থাকে, দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় করে থাকে, বুদবুদ প্রক্রিয়ায় ক্ষয় করে থাকে। বুদবুদ মানে কি? নদী প্রবাহিত হচ্ছে, নদীর সঙ্গে যখন ওই বড় বড় মানে বুদবুদ মানে হচ্ছে গাঁজা, যেটাকে আমরা বলি গাঁজা, ওটা গাঁজা মানে অ্যাকচুয়ালি নদী যখন প্রবাহিত হয় ওপর থেকে যখন পড়ে জলপ্রপাত, যখন জল পড়ে তখন হচ্ছে যে গোল গোল হয়ে থাকে ওটাকে বলে বুদবুদ, এবং ওই বুদবুদ প্রচুর শক্তিশালী হয় আর কি। ঠিক আছে, ওই ও ক্ষয় করে থাকে, পাথরকে মেরে 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 হাতুড়ির মতো মেরে মেরে পাথরকে ক্ষয় করে দেয়। সেই কারণে দেখবে যেখানে আমরা জলপ্রপাত মানে যেখানে আমরা মানে জলপ্রপাতে যাই, মানে জলপ্রপাতের কাছে অনেকে গেছো বা জলপ্রপাত দেখেছো, জলপ্রপাতের নিচে দেখবে, আচ্ছা একটু দেখাই, দেখো এই জল আহ, এইটা দেখা যাবে ভালো, এই দেখো, আচ্ছা কি দেখাতে চাইছি তোমার দেখা বুঝতে পারবে না, জলপ্রপাত তো সবাই দেখেছো, কিন্তু দেখাতে চাইছি যেটা সেটা হচ্ছে আহ, লাঞ্চ পুল, পাঞ্চ ফ্লু, হ্যাঁ এটা হচ্ছে দেখো, এটা বড় করে দেখালে মনে হচ্ছে ভালো দেখা যাবে, ওয়েট, এটা আবার দেখা যাবে না, এটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো, এই যে গর্ত মতো দেখতে পাচ্ছ না, এই যে এরকম গর্ত মতো দেখতে পাচ্ছ, এই জলপ্রপাত, এই জলপ্রপাত নিচে পড়ছে, নিচে পড়ে 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 এই জায়গাটা গর্ত করে দিয়েছে, মানে কলসির মতো বড়, মানে বড় কলসি তো ছোট হয়, বড় বিশাল আকৃতির অবনমিত অংশ বা গর্ত তৈরি হয়েছে। এই গর্তকে কি বলা হয়? এই গর্ত একটা ভূমিরূপ যেটাকে বলা হয় কি প্রপাতকূপ, ঠিক আছে, বা পাঞ্চ পুল। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপ। তো এবার হচ্ছে আমরা মানে এবারে অনেক ধরনের ভূমিরূপ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। বা সবকিছু পড়তে হবে না, অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় যেটা আসতে মানে যেগুলো আসবে সেগুলো আমরা পড়বো, এগুলো তো আমরা ভেতরে গিয়ে আমরা থিসিস করবো না, অ্যাকচুয়ালি মেন ওপর থেকে পড়িয়ে দেবো বা বুঝিয়ে দেবো, এবারে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো একটু বলে দেবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই নদী থেকে আমরা যদি পড়াশোনা করি বা নদী থেকে আমাদের কি কি পড়তে হবে বা কি কি পরীক্ষায় আসবে, এরকম প্রশ্ন হবে, যে ওয়ার্ল্ডের রেসপেক্টে হতে পারে, আবার ইন্ডিয়ার রেসপেক্টে হতে পারে। ঠিক আছে, যেমন ওয়ার্ল্ডের রেসপেক্টে যদি বলা হয় যে এই যে নদী যখন পড়া হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে নদী যখন প্রবাহিত হয় তখন একটা নদী প্রবাহিত হচ্ছে, সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছোট ছোট উপনদী এসে মিলিত হচ্ছে প্রধান নদীর সঙ্গে, বা নদীর যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেটাকে কি বলা হয়, ঠিক আছে, বা পুরো পুরো এরিয়াটাকে কি বলা হয়। যখন নদী প্রবাহিত হয়, যখন নদী প্রবাহিত হয় তখন উপনদী, প্রধান নদী, শাখা নদী মিলিয়ে যে পুরো এলাকা সেটাকে বলা হয় নদী অববাহিকা। কি বললাম? নদী অববাহিকা। এটা আবার কি জিনিস? নদী অববাহিকা মানে হচ্ছে, আমি আচ্ছা এখানে আঁকা যাবে না, আঁকা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? নদী উৎস অঞ্চল থেকে যখন প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, মানে উপনদী, শাখা নদী এবং প্রশাখা নদী মিলিয়ে যে পুরো একটা উম, অঞ্চল তৈরি হয় সেটাকে বলা হয় কি নদী অববাহিকা। ওকে, এবারে ধারণ অববাহিকা ওর মধ্যে রয়েছে। ধারণ অববাহিকা মানে কি? যে অঞ্চলে নদী উৎস, মানে নদীর উৎস অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা। তাহলে আমরা কি পড়লাম? একটা নদী অববাহিকা পড়লাম, রিভার বেসিন, আর একটা ধারণ অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা মানে কি? যেখান থেকে নদী উৎপন্ন হয় সেটাকে বলা হয় ধারণ অববাহিকা। যেমন পার্বত্য অঞ্চল হলো নদীর ধারণ অববাহিকা, মানে পার্বত্য অঞ্চল থেকে নদী তৈরি হয়। যেমন ধরো গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে? তিব্বতের চেমায়ংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। বা হচ্ছে যদি বলা হয় গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ওই আমাদের পশ্চিমঘাট পর্বতের তিম্বরক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। তাহলে পার্বত্য অঞ্চল, তাহলে পার্বত্য অঞ্চল হচ্ছে নদীর ক্ষয়কার্য, নদীর উৎস অঞ্চল, এটাকে বলা হয় ধারণ অববাহিকা। এবার নদী অববাহিকাটা কি? রিভার বেসিনটা কি? রিভার বেসিন মানে হচ্ছে নদী, প্রধান নদী, উপনদী, শাখা নদী মিলিয়ে যে অঞ্চল জুড়ে তাদের বিস্তার সেটাকে বলে নদী অববাহিকা।
তো এবারে নদী অববাহিকা যদি আমরা পড়ি তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় রিভার বেসিন বা নদী অববাহিকা কোন নদীর দেখা যায়, কোন নদীর ওপর গড়ে উঠেছে? আমাজন। অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজন হচ্ছে ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী অববাহিকা। ঠিক আছে, আর ভারতের মধ্যে সব থেকে বড় নদী অববাহিকার নাম কি? গঙ্গা। ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা। গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা, হ্যাঁ। ব্রহ্মপুত্র ধারণ, তো ধারণ ক্ষমতার দিকে তো ব্রহ্মপুত্র, আর হ্যাঁ, দীর্ঘতম বললে তো গঙ্গা। গঙ্গা। ঠিক আছে, গঙ্গা হচ্ছে সব থেকে বড় নদী অববাহিকা হচ্ছে গঙ্গা। এবার যদি বলা হয় সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় হলে তখন গোদাবরী হবে। ঠিক আছে, তো চলো একটু লেখো, তারপরে বাকিটা বলছি। লেখো, এখান থেকে কি লিখবে? লেখো ধারণ অববাহিকা কি? লেখো পার্বত্য অঞ্চলে নদী উৎস অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা। ব্যাস, স্টার্টিংটা কি লিখবো, হেডিং কি লিখবো, স্টার্টিং কি লিখবো? হেডিং লেখো নদীর ক্ষয়কাজ। ধারণ অববাহিকা লেখা হয়ে গেছে। এবার লেখো হ্যাঁ স্যার, আরেকবার বলুন। ধারণ অববাহিকা কি? লেখো নদী উচ্চ পার্বত্য বা মালভূমি অঞ্চলে যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে তাকে নদীর ধারণ অববাহিকা বলে। স্যার একবার বলেন। লেখো নদী উচ্চ পার্বত্য এবং মালভূমি অঞ্চলে যেখান থেকে উৎপত্তি লাভ করে বা উৎস অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা। যেমন লেখো নাও, গঙ্গা নদীর ধারণ অববাহিকা হলো উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল। স্যার ধারণ অববাহিকার ইংলিশটা কি? ক্যাচমেন্ট এরিয়া। স্যার উদাহরণটা কি বললেন? যেমন উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে গঙ্গা নদীর ধারণ অববাহিকা হলো উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল। স্যার বলছি ইংলিশটা কি বললেন? ইংলিশ ধারণ অববাহিকা ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া। আর নদী অববাহিকা হচ্ছে রিভার বেসিন, ইংলিশ। নেক্সট লেখো নদী অববাহিকা। নদী অববাহিকা লেখো নদীর প্রধান নদী, উপনদী, শাখা নদী। প্রধান নদী, উপনদী, শাখা নদী হয়েছে মিলিতভাবে যে বিস্তৃত অঞ্চল এর উপর দিয়ে প্রবাহিত হয় তাকে প্রধান নদী, উপনদী, শাখা নদী মিলিতভাবে যে বিস্তৃত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে ধারণ অববাহিকা বলে। ওকে, তো আমরা নদী তো যেমন লিখে নাও, লেখো এক্সাম্পল গুলো লিখে নাও। আমাজন অববাহিকা, গঙ্গা অববাহিকা। আর সঙ্গে লিখে নাও আমাজন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা এবং গঙ্গা ভারতবর্ষের বৃহত্তম নদী অববাহিকা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ওয়াটারশেড বা জলবিভাজিকা। ইংলিশে বলা হয় ওয়াটারশেড বা ওয়াটারশেড বলতে পারো, যে জলবিভাজিকা। জলবিভাজিকা মিন্স হচ্ছে কি, যখন কোনো অঞ্চল দুটো নদী অববাহিকা ডিভাইডেড করে দিয়েছে সেটাকে বলা হয় কি জলবিভাজিকা। কি রকম? আমরা তোমাদের প্রত্যেকে একটা বই নাও, বই নিলে দেখতে পাবে বইটাকে
সেই তীর চিহ্নের মতো করে দাও, মানে মাঝখান থেকে দুটো পেজ খোলো, মাঝখান থেকে এই দেখো আমি খুলছি, এই এই শিরাটা যেটা বেরিয়ে আসছে উপরে, এটা হচ্ছে জলবিভাজিকা, উঁচু অংশ। উঁচু অংশ অর্থাৎ পার্বত্য অঞ্চলকে বলা হয় জলবিভাজিকা। এবার কি, যখন পাশাপাশি দুটো অঞ্চলকে ডিভাইডেড করে দেয় কোনো উঁচু অংশ, সেটাকে বলা হয় জলবিভাজিকা। যেমন আমাদের ভারতবর্ষের জলবিভাজিকা হিসাবে, ভারতবর্ষের যদি বলে ভারতের জলবিভাজিকার নাম কি, বা এরকম প্রশ্ন আসে, ভারতবর্ষের জলবিভাজিকা নাম কি? বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত হচ্ছে ভারতবর্ষের মাঝ বরাবর, সেই সাতপুরা বিন্ধ্য পর্বত পড়েছি তো, মাঝ বরাবর ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে, একটা উত্তরের দিকে অংশ আর একটা দক্ষিণের দিকে অংশ। তো বিন্ধ্য পর্বত হচ্ছে ভারতবর্ষের জলবিভাজিকা। লিখে নাও জলবিভাজিকা। লেখো যে উচ্চভূমি বা পার্বত্য ইংলিশটা কি অঞ্চল, বললেন? ইংলিশটা কি ওটা? ওয়াটারশেড বা ওয়াটার ডিভাইডেড, ওয়াটারশেড লেখো, এটা হবে। যে উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চল দুটি অববাহিকাকে আলাদা করে দেয়, তাকে জলবিভাজিকা বলে। কি বললে আরেকবার বলুন। যে উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল পাশাপাশি অবস্থিত দুটি অববাহিকাকে পৃথক করে দেয়, তাকে জলবিভাজিকা বলে। যেমন লেখো, বিন্ধ্য পর্বত হলো ভারতের জলবিভাজিকা। আর একটা এক্সাম্পল বলুন। আর একটা এক্সাম্পল লেখো, যেমন লেখো এশিয়া মহাদেশকে ভাগ করেছে, মানে এশিয়া মহাদেশে লেখো, এশিয়া মহাদেশের জলবিভাজিকা। সেই উড়াল পর্বত হবে এশিয়া ইউরোপকে, ওটা? উড়াল পর্বত হবে এশিয়া এবং ইউরোপকে ভাগ করেছে, উড়াল পর্বত লেখো, এশিয়া এবং ইউরোপের জলবিভাজিকা উড়াল পর্বত। আরেকটা লেখো হিমালয় পর্বত জলবিভাজিকা, হিমালয় পর্বত। মানে হিমালয় কাকে ভাগ করেছে? হ্যাঁ, কে কাকে ভাগ করলো হিমালয় পর্বতে? হিমালয় পর্বত অ্যাকচুয়ালি ভারত আর বিস্তৃত অর্থে ধরতে হবে এটা, হিমালয় পর্বত ভারত এবং হচ্ছে চাইনা বা অনেকগুলো দেশ হয়ে যাচ্ছে না, দুটো সেখানে তো হচ্ছে না। এরকম পার্টিকুলার বলা যাবে না, মানে অ্যাকচুয়ালি হিমালয় পর্বত একটা জলবিভাজিকা। এবারে কোন দুটো দেশের মধ্যে ডিভাইডেড হয়েছে এরকম কোনো প্রশ্ন আসে না বা প্রশ্ন হয় না, যে স্যার যেমন আম্বালা উচ্চ শৈলশিরা গঙ্গা আর সিন্ধু নদীকে আলাদা করেছে। হ্যাঁ, এবারে রিজিওনালি ছোট ছোট অনেক, মানে প্রতিটা সিন্ধু হবে না, গঙ্গা আর যমুনা হবে। মানে গঙ্গা আর ইন্দাস, মানে ইন্দাসের একটা আলাদাই আছে না ওয়াটার রিজন, অববাহিকা, আর এদিকে গঙ্গা অববাহিকা, দুটোকেই আলাদা করেছে। ওটা কোথায় অবস্থিত, মানে কোন স্টেটে? আম্বালা হরিয়ানা। আমি তো এটা গঙ্গা আর যমুনা জানি। আম্বালা কি জিজ্ঞেস করলাম। আম্বালা যমুনা তো গঙ্গাতেই মিশেছে। না, প্রিয়াঙ্কা কি বলছো? আমি বলছি স্যার আম্বালা উচ্চ শৈলশিরা ইন্দাস ভ্যালিকে আর গঙ্গা রিভার বেসিনকে আলাদা করেছে। ইন্দাস রিভার বেসিন আর গঙ্গা রিভার বেসিনকে আলাদা করেছে। অ্যাকচুয়ালি স্যার আম্বালা নামে কোনো কি পর্বত আছে?
আম্বালা হচ্ছে সমভূমি অঞ্চল। তো আম্বালা কি করে? আম্বালা হ্যাঁ স্যার, আম্বালায় তো কোনো দেখিনি, মানে কোনো তো দেখিনি যে পর্বত টর্বত আছে। পর্বতের দরকার নেই তো, ওটা একটা দরকার নেই। উচ্চভূমি। হ্যাঁ, উচ্চভূমি। এটা হতে পারে যে অ্যাকচুয়ালি সমভূমির মধ্যে উচ্চতম অংশ হচ্ছে আম্বালা। ঠিক আছে? আমাদের যে আমরা সমভূমি যেটা বলি, সেই সমভূমির মধ্যে উচ্চতম অংশ হচ্ছে আম্বালা, যেটা হরিয়ানাতে অবস্থিত। তো এটা হচ্ছে একটা উঁচু অংশ। ওটা ঠিক আছে। গঙ্গা অববাহিকা, সিন্ধু অববাহিকাকে ডিভাইডেড করেছে আম্বালা। আর আম্বালা হচ্ছে, এরকম প্রশ্ন হতে পারে বা নাও হতে পারে। তো এটা ভালো প্রশ্ন আর কি। আম্বালা হচ্ছে সমভূমির উচ্চতম অংশ আম্বালা। এটা একটু মনে রাখবে। এবারে মানে যে কোনো উচ্চভূমি পাহাড় পর্বত না হলেও কোনো উচ্চভূমি হলেও সেটা জলবিভাজিকার কাজ করতে পারে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা পড়বো হচ্ছে এই যে নদী। নদী মোটামুটি হয়ে গেল ওপরে। এবার হচ্ছে নদী যখন আদর্শ নদী কি ওই সেই যার ৩ টে গতি আছে তাকে আদর্শ নদী বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নদীর আমাদের যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর ৩ টে প্রবাহ রয়েছে। সেই ৩ টে প্রবাহ একটু জেনে নিতে হবে। যে উচ্চ গতি কোথা থেকে কোন পর্যন্ত, মধ্য গতি কোথা থেকে কোন পর্যন্ত, আর নিম্ন গতি কোথা থেকে কোন পর্যন্ত। ঠিক আছে? তো লিখে নাও গঙ্গা নদীর গতিপথ লিখে নাও। উচ্চ গতি লেখো। গঙ্গা নদীর গতিপথ হেডিং করো, করে লেখো উচ্চ গতি। কোথা থেকে কোন পর্যন্ত? লেখো গঙ্গোত্রী থেকে হরিদ্বার। লেখো গোমুখ থেকে, গোমুখ থেকে মানে গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিমি। এটাকে উচ্চ গতি বলা হয়, তাই না? না উচ্চ কি বলা হয় এটাকে? উচ্চ গতি। উচ্চ গতি। ইংলিশটা? ইংলিশটা কি হবে? ইংলিশটা কি হবে? উচ্চ গতি মানে হচ্ছে ইয়ং স্টেজ, ম্যাচিওর স্টেজ আর ওল্ড স্টেজ এমনিও বলতে পারি তো। না, ওই রকম বললে হবে না। ইউথ, ইউথ ওরকম ম্যাচিওর ওল্ড। না, না, ওটা হচ্ছে স্টেজ। মানে ওটা হচ্ছে আপার পার্ট, মিডল পার্ট আর লোয়ার পার্ট, এটা বলতে পারো। ঠিক আছে? তো হয়েছে। এবার লেখো স্যার আউট হয়ে গেছে। উচ্চ গতিটা উচ্চ গতি লেখো গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিমি। লেনটা 280 কিমি গোমুখের থেকে হরিদ্বার পর্যন্ত। চলো নেক্সট হচ্ছে লেখো মধ্যগতি। মধ্যগতি কোথা থেকে? লেখো হরিদ্বার থেকে আমাদের তাজমহল পর্যন্ত। কত কিমি বললেন হরিদ্বার পর্যন্ত? 280 কিমি। দেখো হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত মধ্যগতি। লেনটা লিখে নাও 1270 কিমি। স্যার ধুলিয়ানটা কোথায় আছে? মুর্শিদাবাদ। ফারাক্কা ব্যারেজ ওইটা? কখনো কখনো ওটা ভগবান গোলাও আসতে পারে বা বিভিন্ন নাম রাজমহল পাহাড়, রাজমহল লেখা আছে। রাজমহলের পর থেকে লেখা আছে যে মানে নিম্ন গতি স্টার্ট হয়েছে। হ্যাঁ, এরকম দেয় মাঝে মাঝে, কিছু কিছু রিজিনাল নেম দিয়ে দেয়। স্যার কত বলেন? 1270 কিমি। মধ্যগতির লেন্থটা কত? 1200? হ্যাঁ, 1270 কিমি। হয়েছে? কখনো কখনো রাজমহল পাহাড়ও দিয়ে দেয়। ঠিক আছে? তারপরে লেখো নিম্নগতি। ঠিক আছে? তারপর লেখো নিম্নগতি। লিখে নাও স্যার নিম্নগতিটা কি বলবো? নিম্নগতি লেখো মোহনা পর্যন্ত। নিম্ন গতিটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে বাংলাদেশটাকেও ধরতে হবে। হ্যাঁ, নিম্ন গতিটা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্টটা ধরতে হবে না বাংলাদেশটাও ধরতে হবে? ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের সঙ্গে কোনো রিলেশন নেই। বাংলাদেশ ওইদিকে চলে যাচ্ছে। স্যার আরেকবার বলবেন? রাজমহল থেকে রাজমহল থেকে আমাদের মোহনা পর্যন্ত। লেখো মোহনা পর্যন্ত। বাংলাদেশ কেন হবে না? কারণ হচ্ছে বাংলাদেশ অন্য মানে অন্য রাজ্য হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে না। আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত হচ্ছে নিম্নগতি। ঠিক আছে? যেমন দুটো পার্ট ভাগ হয়ে গেছে, একটা ধুলিয়ান বললেন না আগেরটা, তাহলে রাজমহল কোথায়? অ্যাকচুয়ালি ওটা ধুলিয়ানো হয়, আবার কখনো কখনো রাজমহল পাহাড় টপকে গেলেই সঙ্গে সঙ্গে মধ্যগতি শেষ হয়ে যাচ্ছে, সমভূমি অঞ্চলে চলে আসছে।
ওখানে থেকে, তো ওখান থেকে নিম্নগতি স্টার্ট হয়ে যায়। দুটোর মধ্যে তো যে কোনো একটা লুধিয়ানায় দুটোর মধ্যে লুধিয়ানায় যে ওটা কোনো ভাগ হয়ে গেছে পদ্মা আর এতে, ওই জন্য স্যার বলছেন ওটা। আচ্ছা আচ্ছা স্যার নিম্নগতিতে লেন্থ ওটা 520 কিমি। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে 520 কিমি। ঠিক আছে 520 কিমি লেখো 520। হ্যাঁ 520 কিমি ঠিক আছে। আচ্ছা স্যার, সুবর্ণরেখাকে কি আদর্শ নদী বলা হবে? কারণ গঙ্গাকে যখন বলা হচ্ছে আদর্শ নদী, সুবর্ণরেখা কি নিম্ন মধ্য উচ্চগতি দেখা যায়? না আদর্শ নদী ওরকম ভাবে মানে যার একমাত্র গঙ্গা হচ্ছে আদর্শ নদী। গঙ্গাকেই বলা হয় আদর্শ নদী, যা 3টেই পার্ট সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাই তো আচ্ছা স্যার? হ্যাঁ 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 এবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নদীর জলপ্রবাহ যখন আমরা মানে বন্যা হয় বা জল ছাড়া হয় ডিবিসি থেকে যখন জল ছাড়ায় তখন বলা হয় সরকারি হিসাবে বলা হয় যে এত কিউসেক জল ছাড়া হলো যার ফলে বন্যা হলো, বা বাংলাদেশ মানে মাঝে মাঝে বলবে এত জল ছেড়ে দিয়েছে এত কিউসেক জল ছেড়ে দেয় মানে খাতা কলমে এই কিউসেক মানে কিউসেক আর কিউমেক এগুলো কি? এগুলো হচ্ছে জলপ্রবাহ মাপার একক। যেমন আমরা কোনো কিছু মাপি বিভিন্ন ইউনিটের সাহায্যে, কেজি এত কেজি আলু দাও, এত কেজি পটল দাও, কেজির সাহায্যে করি, বা মিটার এত মিটার গেল অত মিটার গেল। তো এরকম জলপ্রবাহ কতটা জল প্রবাহিত হচ্ছে সেটা মাপা হয় একটা এককের সাহায্যে যেটাকে বলা হয় কিউসেক বা কিউমেক। ঠিক আছে তো লিখে নাও দ্বিতীয়টা কি বললেন? নদীর সেকেন্ড জলপ্রবাহ কি বললেন? মাপার একক হলো, লেখো নদীর স্যার আবার জলপ্রবাহ বলুন। মাপার একক হলো স্যার শুনতে পাচ্ছি না। হ্যালো লেখো নদীর জলপ্রবাহ মাপার একক হলো, শোনা যাচ্ছে অনিনিতা প্রতিনা শুনতে শোনা যাচ্ছে? পাচ্ছি। কুহেলি হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার স্যার যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তো বলবে তো চুপ চুপ এত দিতে বলছো না। ঠিক আছে চলো নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কিউসেক। এবারে কিউসেকটা কি আর কিউমেকটা কি একটু আমাদের লিখে নিতে হবে। লেখো কিউসেক আর কিউমেক। প্রথমে বলি কিউসেক, হয়েছে? মানে যখন ধরো কোনো বাঁধ আছে, বাঁধের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, সেটা যদি মানে ঘন ফুট হিসাবে মানে প্রবাহিত হয়, মানে প্রতি সেকেন্ডে যত মানে প্রতি সেকেন্ডে ঘন ফুট জল প্রবাহিত হয়, যত ঘন ফুট জল প্রবাহিত হয় তখন তাকে বলা হয় কিউসেক। ঠিক আছে চলো লিখে নাও। স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম না। লেখো নদীর কোনো একটি অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। যত ঘন ফুট? হ্যাঁ আরেকটা স্যার কি বললেন? কিউমেক। যত ঘন ফুট? হ্যাঁ আরেকটা লেখো কিউমেক। কিউসেক হয়ে গেল, তো এবার লেখো কিউমেক। লেখো কিউমেকটা কি? প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউমেক। তাহলে একটা ঘন মিটার আর একটা ঘন ফুট, ঘন মিটার হলে কিউমেক আর ঘন ফুট হলে কিউসেক। ক্লিয়ার হয়েছে রাজীব? দুটোই প্রতি সেকেন্ডে তো স্যার? হ্যাঁ স্যার ওকে কিউমেকটা একবার বলুন, প্রতি সেকেন্ডে যত ঘন ঘন মিটার জল প্রবাহিত হয়। হ্যাঁ। হয়েছে? আচ্ছা এবার আমরা পড়বো যে বিভিন্ন ধরনের মানে নদীর ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গিরিখাত। গিরিখাত সাধারণত কেমন আকৃতি হয়, সংজ্ঞা টঙ্গা এইসব কিচ্ছু লিখতে হবে না। পৃথিবীর সব থেকে গভীরতম গিরিখাতের নাম কি, এগুলো গ্র্যান্ড আমাদের ক্যানিয়ন। জানতে হবে। ঠিক আছে
গিরিখাত জিনিসটা কি একটু বলে দিই। যখন পার্বত্য অঞ্চলে নদী ক্ষয় করে তখন হচ্ছে দেখো ভি আকৃতির বিশিষ্ট বিভিন্ন ধরনের ভূমির মানে ভি আকৃতির নদী উপত্যকা তৈরি হলে তাকে বলা হয় গিরিখাত। ঠিক আছে? অ্যাকচুয়ালি গিরিখাত ভি আকৃতির হয় কেন? নদী যখন প্রবাহিত হয় কেবলমাত্র নিম্ন ক্ষয় করতে থাকে। সেইখানে আকৃতিটা ভি অক্ষরের মতো হয়। ঠিক আছে? সেইখানে একে বলা হয় কি ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। তো এরকম হচ্ছে লিখে নাও গিরিখাত হেডিং করো। দেখো পার্বত্য অঞ্চলের ভি আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলে। আচ্ছা স্যার, পার্বত্য অঞ্চলে গিরিখাতটা শুধু ভি আকৃতির হয়, আই আকৃতির হয় না? হ্যাঁ, এবারে আয় আকৃতির হয়, সেটাকে কেন হয় কোথায় হয় সেটা পরে বলছি। আয় আকৃতিরও হয়, সেটা অন্য অঞ্চলে হয়। এটা স্যার আরেকবার বলুন না। লেখো গিরিখাত হেডিং করো। আমি একটি কার্সারে আমি ওটাকে তো স্যার গর্জ বলে না? হ্যাঁ গর্জ কি আয় আকৃতিকে গর্জ বলে। হ্যাঁ বলে। আচ্ছা এই দেখো পার্বত্য অঞ্চলের নদী এইখানে আর্দ্র অঞ্চলে স্পেশালি আর্দ্র অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত হয় মানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে ভি আকৃতির যখন উপত্যকা তৈরি হয় সেটাকে গিরিখাত বলে। কেন ভি আকৃতির হচ্ছে আয় আকৃতি কেন হচ্ছে না? আয় আকৃতি হলে সেটাকে কি বলে? আয় আকৃতিরও হয়, সেটাকে কি বলে? আর ভি আকৃতির কি বলে? সাধারণত কি হয় আর্দ্র অঞ্চলে কি হয় নদী যখন প্রবাহিত হয় তখন নিম্নক্ষয় করে সঙ্গে সঙ্গে এই ভিজে হওয়ার কারণে এই অংশ ধরো এরকম প্রবাহিত হচ্ছে। এবারে ভিজে হওয়ার কারণে এই অংশে কি হয় ধসে যায়, এই অংশগুলো ধসে যায়, ধসে গিয়ে কি হয়ে যাচ্ছে কারণ কি জল হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ফলে কি হচ্ছে এইরকম ভি আকৃতির বিশিষ্ট নদী উপত্যকা তৈরি হচ্ছে। এটাকে বলা হয় গিরিখাত। যেমন পৃথিবীর সব থেকে বড় গিরিখাত কি? নেপালের কালীগন্ডক নদীর গিরিখাত সব থেকে গভীরতম গিরিখাত, নেপালের কালীগন্ডক নদীর গিরিখাত। লিখে নাও। এটা গভীরতম গিরিখাত স্যার। বৃহত্তম তো গ্র্যান্ড ক্যানিয়ন। আমি কি বললাম? গভীরতম বললাম তো। আপনি তো বৃহত্তম বললেন। পার্বত্য অঞ্চলে গিরিখাতটা কি ওটা একবার বলবেন তো? দেখো পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলে। এটি আর্দ্র অঞ্চলে তৈরি হয়। এক্সাম্পল লেখো পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কালীগন্ডক নদীর গিরিখাত। ওটা গভীরতম না বৃহত্তম স্যার ভালো করে বলুন। একবার বৃহত্তম বলছেন আমি ভুল লিখে ফেলছি। গভীরতম গভীরতম কি নেপালের? নেপালের কালীগন্ডক নদীর গিরিখাত গভীরতম গিরিখাত। যে কালী গন্ডক বলতে ওই যেটা একদম বর্ডারে আছে, উত্তরাখণ্ড আর এর কাছে, উত্তরপ্রদেশের এখানটার কাছে, ওটাই কালী নদী না? অ্যাকচুয়ালি আমি যাইনি, ঠিক আছে ওখানে মানে বর্ডারে একটা কালী নদী বলে আছে জানি, ওটাই কি কালী গন্ডক ওটা জিজ্ঞেস করছি। না কালীগন্ডক কালী নদী আলাদা স্যার আর গন্ডক রিভার আলাদা না? হ্যাঁ আছে ওই দুটো যেখানে মিলিত হচ্ছে সেখানে কালীগন্ডক হচ্ছে মানে এরকম হ্যাঁ ক্যানিয়ন দেখা যাচ্ছে। হ্যাঁ কারণ একটা সীমানা হয় না যখন আমরা প্রস্থচ্ছেদ করি হিমালয়াতে, হুম তখন ওই কালী নদী থেকে তিস্তা নদী ওই ওই জায়গাটাকে বলা হয় না মধ্য হিমালয়া, নেপাল হিমালয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার চলো ক্যানিয়ন। আরেকটা হেডিং করো ক্যানিয়ন। ক্যানিয়নটা কি? ক্যানিয়ন হচ্ছে আয় আকৃতির নদী উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। অর্থাৎ যখন নদী উপত্যকা গভীর আয় আকৃতি বিশিষ্ট হয় সেটাকেও ক্যানিয়ন বলা হয়। ঠিক আছে? তো ক্যানিয়নটা কোথায় হয়? শুষ্ক অঞ্চলে হয়। কেন? এখানে নদী নিম্নক্ষয় করতে থাকে, এখানে পার্শ্বক্ষয় কম হয়। কেন কম হয়? কারণ বৃষ্টিপাত কম হয়, সেইখানে পার্শ্বক্ষয় কম হয়। ফলে কি হয় উপত্যকা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আয় আকৃতি বিশিষ্ট হয়। ঠিক আছে? তাহলে ভি আকৃতির কেন হচ্ছে আর আয় আকৃতি কেন হচ্ছে বোঝা গেল। এবার চলে দেখো ক্যানিয়ন হেডিং করো। দেখো শুষ্ক অঞ্চলে আয় আকৃতির নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে।
আরেকবার বলুন, শুষ্ক অঞ্চলে আই আকৃতির নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। লেখো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হলো সাংপো ক্যানিয়ন। সাংপো ক্যানিয়ন। এক্সাম্পল লিখে নাও, সাংপো ক্যানিয়ন পৃথিবীর, সাংপো মানে ব্রহ্মপুত্র নদী তো। হ্যাঁ, চীনের ওই অংশে অবস্থান করছে। বট তারপরে আরেকটা লেখো, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। একটু বলুন না পরিষ্কার করে, পৃথিবীর বৃহত্তম ওইটা? পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো ক্যানিয়ন। গভীরতম, আচ্ছা। তারপর কি বললেন স্যার সাংপো ক্যানিয়নের পরে? তারপর লেখো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। কলোরাডো ক্যানিয়নটা বলে। কলোরাডো ক্যানিয়ন। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এটা ইউএসএ তাহলে না? হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন হয় যে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলে? প্যারা চেঞ্জ করে একটু লিখে নাও, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন। ওয়েস্ট বেঙ্গলে আছে না? লেখো ভারতের ক্যানিয়ন। লেখো শিলাবতী নদীর গনগনি। গনগনি ভারতের ক্যানিয়ন বলা হয়। গনগনি হচ্ছে ভারতের ক্যানিয়ন, ঠিক আছে, শিলাবতী নদীর ওপর। মেদিনীপুর। স্যার ওখানে ছবি মেদিনীপুরে স্যার ওটা? দেখতে পাই না। হ্যাঁ, গনগনি, পশ্চিম মেদিনীপুর। গড়বেতাতে আছে গনগনি। ঝাড়গ্রাম পড়ছে না পশ্চিম মেদিনীপুর পড়ছে ওটা? না না, গড়বেতা গড়বেতা, চন্দ্রকোনা রোড থেকে বাঁকুড়া যেতে মাঝে। তাহলে পশ্চিম মেদিনীপুরেই পড়েছে। ওই যেখানে ব্যাডল্যান্ড দেখা যায়, ব্যাডল্যান্ড দেখা যায় বলতে মানে একটা ইয়ে অঞ্চল আর কি, বনভূমি অঞ্চল। গনগনিতে ওগুলো তো আই আকৃতির দেখতে পাই না, ওগুলো তো কেমন একটা ভাঙাচোরা টাইপের, কেমন একটা। আচ্ছা, ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নেবে, ওখানেই রয়েছে। ওকে, ফিল্ডে গিয়ে চলো পরের লেখো। এবার আমরা স্যার পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটা বলেছেন? পৃথিবীর কি গিরিখাত? হ্যাঁ, কালীগঙ্গা। ওটা তো গভীরতম বললেন। পৃথিবীর দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড না ক্যানিয়ন স্যার, বলছি আপনি না, একবার গিরিখাত বলছি, বলেছেন, বৃহত্তম। আপনি একবার বলেছেন পৃথিবীর গভীরতম গিরিখাত কালীগণ্ডক, আরেকবার বলেছেন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো। ক্যানিয়নও তো গিরিখাত, তাহলে কোনটা মানুষ ধরবে? আমি এটা বলছি। ভালো করে শোনো, ক্যানিয়ন আলাদা, গিরিখাত আলাদা। আমি কি বলেছি ক্যানিয়ন আর গিরিখাত সেম? না, আলাদা বলেছেন। ক্যানিয়ন হচ্ছে আই আকৃতি, গিরিখাত হচ্ছে ভি আকৃতির। আমি জিজ্ঞেস করছি, আপনি বলেছেন গভীরতম গিরিখাত হচ্ছে কালীগণ্ডক। আমি হ্যাঁ, বলছি বৃহত্তম গিরিখাত কোনটা? আমি কি বৃহত্তম বলেছি? বৃহত্তম মানে বলেন, ওটাই জিজ্ঞেস করছি। বলেনি আমি। ওটা কি হয় না বৃহত্তম? বৃহত্তম হয় না, গভীরতম হতে পারে আর দীর্ঘতম হতে পারে। আচ্ছা আচ্ছা, দীর্ঘতম তাহলে কি হবে? কিন্তু স্যার বৃহত্তম ক্যানিয়ন নয়, বৃহত্তম গিরিখাত বললেও তো ওটা গ্র্যান্ড ক্যানিয়নই অ্যান্সার আসে, মানে দেই আর কি। তাহলে ওটা ক্যানিয়ন নয়, ক্যানিয়নটা তাহলে গিরিখাত নয় কেন? ক্যানিয়নটা গিরিখাত নয় কেন? হ্যাঁ মানে আপনি যেমন লিখেছেন একই পৃথিবীর জিনিস, বৃহত্তম ক্যানিয়ন কলোরাডো, কিন্তু বৃহত্তম গিরিখাত বললেও তো কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নই হবে, তাই না অ্যান্সারটা? তাহলে বলছি ক্যানিয়নও তো এক টাইপের গিরিখাত নাকি, আমি বুঝতে না, পারছি না। আমি আবার বলছি, ক্যানিয়ন জিনিসটা আলাদা, গিরিখাত জিনিসটা আলাদা, ঠিক আছে? কি প্রশ্ন হয়,
কি হয় সেটা যদি কোথাও যদি অ্যান্সার থাকে সেটা আমাকে দাও, দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি অ্যান্সারটা কি হচ্ছে। প্রশ্নটা আবার বলছি, গিরিখাত আর ক্যানিয়ন আলাদা। গিরিখাত হচ্ছে ভি আকৃতির হয়। গিরিখাত কেমন আকৃতি হয়? ভি আকৃতির হয়। এই গিরিখাতটা কোথায় তৈরি হয়? গিরিখাতটা তৈরি হয় আর্দ্র অঞ্চলে সাধারণত, যেখানে নদীর নিম্নক্ষয় হয় সঙ্গে পার্শ্বক্ষয় হয়, ফলে যে উপত্যকাটা তৈরি হয় সেটা ভি আকৃতির হয়, সেখানে একে গিরিখাত বলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে গভীরতম গিরিখাত আর দীর্ঘতম গিরিখাত। গভীরতম মানে যার গভীরতা অনেক বেশি, সেটা গভীরতম গিরিখাত। এটা কি? কালীগণ্ডক নদীর গিরিখাত। এই আমি একটা ছেড়ে দিয়েছি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে বৃহত্তম গিরিখাত কি আছে? না, ঠিক আছে, ওকে, থাকলেও আছে হয়তো, কিন্তু সেটা মানে এখনো পর্যন্ত ইনফরমেশন আমার জানা নেই। ঠিক আছে, তোমার যদি জানা থাকে আমাকে বলে দাও, আমি বলে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর পার্ট হচ্ছে, তাহলে গিরিখাত কি হলো? একটা গভীরতম গিরিখাত হলো কালীগণ্ডক নদীর গিরিখাত। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি? গভীরতম দীর্ঘতম গিরিখাত। এটা একটু লিখে নিতে পারো। দীর্ঘতম গিরিখাত লিখে নিতে পারো। লেখো, দীর্ঘতম গিরিখাত হলো, এটা চীনে অবস্থিত, ইচাং গিরিখাত। ইচাং গিরিখাত। এবারে প্রশ্ন আসি ক্যানিয়ন। ক্যানিয়নটা দেখতে কেমন? আই আকৃতির হয়। ক্যানিয়ন দেখতে কেমন হয়? আই আকৃতির হয়। ঠিক আছে, এবারে এক্সাম্পল হিসাবে যদি বলা হয় পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? সাংবো ক্যানিয়ন। হয়েছে? এবার হচ্ছে বৃহত্তম। ওটা কি গভীরতম? তো হ্যাঁ, সাংকোটা কি বললেন? গভীরতম? হ্যাঁ, গভীরতম। আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি? লিখে নাও, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্যানিয়ন আর গিরিখাত কমপ্লিট। চলো। স্যার আপনি তো বললেন একটু আগে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন, আবার আপনি বলছেন পৃথিবীর দীর্ঘতম গিরিখাত ইচাং গিরিখাত, ওই ইয়েতে তো বুঝলাম না। কি বললাম? ওটা তো একটু আগে গিরিখাত বলেছেন, বললো, আর এটা তো সেটা আপনি ক্যানিং। দীর্ঘতম গিরিখাত বলেছেন গ্র্যান্ড ক্যানিয়ন, আবার বললেন পৃথিবীর দীর্ঘতম গিরিখাত ইচাং গিরিখাত, যেটা চীনে অবস্থিত নাকি? আরে ভাই শোনো, ওটার নামই গ্র্যান্ড ক্যানিয়ন, ওটার নাম গ্র্যান্ড ক্যানিয়ন। আচ্ছা, তো ইচাং গিরিখাতটা কোনটা তাহলে স্যার? ইচাং গিরিখাত হচ্ছে গিরিখাত, গভীরতম আচ্ছা, গিরিখাত। গ্র্যান্ড ক্যানিয়ন তাহলে? ইংলিশটা কি? গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে গভীরতম ক্যানিয়ন। গুলিয়ে ফেলছো কেন? আমি কিছু বুঝতে পারছি না। গিরিখাতের ইংলিশটা কি? গিরিখাতের ইংলিশ, গিরিখাত আর ইংলিশ হচ্ছে জার্জ, GORG। ক্যানিয়নের ইংলিশ ক্যানিয়ন। এবার চলো জলপ্রপাত থেকে আমরা লেখাবো। জলপ্রপাত, আমরা এরকম প্রশ্ন আসে যে ভারতের সব থেকে উচ্চতম জলপ্রপাতের নাম কি? জলপ্রপাত মানে কি? যখন উচ্চ অংশ থেকে জলধারা নিচে মানে পড়ে, তখন কি হয় যে বিশাল মানে জলধারা তৈরি হয়, সেটাকে বলা হয় জলপ্রপাত। এই জলপ্রপাত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে জলপ্রপাত দেখা যায়। তো আমাদের ভারতবর্ষের সব থেকে উচ্চতম জলপ্রপাত কি? লিখে নাও, জলপ্রপাত হেডিং করো, লেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। লেখো, কর্ণাটকে ভারাহি নদীর ওপর অবস্থিত।
আর নদী একবার বলুন, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো? কুঞ্চিকল জলপ্রপাত। এটা কোথায় অবস্থিত? দেখো কর্ণাটকে ভারাহি নদীর উপর অবস্থিত। নেক্সট, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। অ্যাঞ্জেল। লেখো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। হুইচ রিভার? আর একবার বলুন স্যার। ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? লিখে নাও, কারণী নদীর ওপর অবস্থিত। সাউথ আমেরিকা না? হ্যাঁ হ্যাঁ, সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার কোন নদী? কারণী নদী, কারণী নদী, যেটা ভেনেজুয়েলাতে অবস্থিত। এবার আমরা পড়বো ভারতবর্ষের কিছু কিছু জলপ্রপাত, ঠিক আছে? যেমন ধরো লেখো কপিলধারা জলপ্রপাত কোন নদীর? লেখো কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর ওপর। এক নম্বর হলো, মানে এরকম প্রশ্ন আসে যে কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর। নেক্সট দেখো চিত্রকূট জলপ্রপাত। ভারতের নায়াগ্রা, তাই না? চিত্রকূট জলপ্রপাত, হ্যাঁ। এটা কোন নদীর ওপর? লেখো ইন্দ্রাবতী নদীর ওপর। একটু ব্র্যাকেটের মধ্যে লিখে নাও যে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। কপিলধারা কোন নদীর উপর বললেন? নর্মদা। স্যার আপনি কপিলধারা বললেন, তারপরে কিছু বললেন কি? হ্যাঁ, চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, ভারতের নায়াগ্রা বলা হয়। কি নদী? চিত্রকূট। চিত্রকূট, হ্যাঁ, কি নদী বললেন? ভারতের নায়াগ্রা বলা হয়। ইন্দ্রাবতী নদী, ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী নদীর ওপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে পৃথিবীর আরো কয়েকটা জলপ্রপাত, সেটা হচ্ছে ভারতের পৃথিবীর মানে সব থেকে সুন্দরতম জলপ্রপাত, মানে দেখতে সুন্দর হচ্ছে নায়াগ্রা। এটা একটু লিখে নাও যে পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা। আচ্ছা, হয়েছে? কি বললেন? পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। আচ্ছা, যোগ জলপ্রপাত লিখেছো? যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? লেখা আছে, লিখে নাও। যোগ জলপ্রপাত দেখো সরাবতী নদীর ওপর অবস্থিত।
স্যার আগে তো এটাকে উচ্চতম বলা হতো, পরে কঞ্চিকল হলো। হ্যাঁ, আগে যোগ জলপ্রপাত ছিল, পরে আবিষ্কার হয়েছে নতুন। তো সরাবতী বললেন? হ্যাঁ, কর্ণাটকে। আমি ভাবছি সবরমতী। আচ্ছা, এটা কর্ণাটক বললেন স্যার? কর্ণাটকে। কিটা কর্ণাটকে যোগ বললেন স্যার? জলপ্রপাতটা কি বললেন স্যার? হ্যাঁ, যোগ জলপ্রপাতটা সরাবতী নদীর উপর আছে, ওইটা মানে আচ্ছা, কর্ণাটকে অবস্থিত। মানে একটা হচ্ছে যোগ জলপ্রপাত, যেটা হচ্ছে আগে উচ্চতম জলপ্রপাত ছিল। এই যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। স্যার যোগ জলপ্রপাতকে তো আরেকটা নাম আছে, গের সোপ্পা। গেট সোপ্পা জলপ্রপাত বলা হয়, বা ইন্দিরা গান্ধী জলপ্রপাত বলা হয়। ইন্দিরা গান্ধী না, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধী জলপ্রপাত বলা হয়। হয়েছে, বোঝা গেল? রূপা বলো, রূপা আমি একটা প্রশ্ন করি তোমাকে, তুমি বলো যে কিউসেকটা কি? কিউসেক হ্যাঁ, ওই যেটা হচ্ছে নদীর কোনো একটি অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যখন প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, রাজীব বলো, নদীর মধ্যগতির লেন্থ কত? মানে গঙ্গার মধ্যগতির লেন্থ কত? কোথা থেকে কোন পর্যন্ত প্রবাহিত হচ্ছে এটাই বলো। 1270। কোথা থেকে প্রবাহিত হচ্ছে? ওই আপনার ওই যে কি একটা হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে ধুলিয়া না, ধুলিয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এ বলো, সুনন্দা বলো, নদীর ক্ষয়ের শেষ সীমা কাকে বলা হয়? মানে নদীর ক্ষয়ের শেষ সীমা? হ্যাঁ, নদীর ক্ষয়ের শেষ সীমা কাকে বলা হয়? মানে নদী কোন, বলো। মানে ক্ষয়কার্যের ফলে তো সৃষ্ট হচ্ছে গিরিখাত, ক্যানিয়ন, মানে আমি বুঝতে পারছিলাম না কি বলতে চাইছেন। নদীর ক্ষয়ের শেষ, হ্যাঁ, মোহনাকে তো ক্ষয়ের শেষ সীমা বলেন। সুমনদা বুঝতে পারোনি? না না স্যার, আমি বুঝতে পারছি না। ইংলিশে বলি, বেস লেভেল হ্যাঁ অফ বলুন। বেস লেভেল অফ ইরোশন কাকে বলা হয়? স্যার আমি পারবো না। আচ্ছা, এনিওয়ান? সমুদ্র পৃষ্ঠকে বলা হয়, যেখানে গিয়ে মেশে নদীটা। হ্যাঁ, দেখো মোহনা। সমুদ্রপৃষ্ঠ হচ্ছে নদীর ক্ষয়ের শেষ সীমা, যেখানে মানে নদীর ক্ষয়ের শেষ সীমা মিন্স হচ্ছে নদী যেই পর্যন্ত সে ক্ষয় করতে পারে। ঠিক আছে, নদী সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসছে, হতে 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 সে লাস্ট কোন পর্যন্ত এসে শেষ হয়ে যায়? সমুদ্রতল। তারপরে আর সে ক্ষয় করতে পারে না, সেই কারণে সমুদ্রতলকে নদীর ক্ষয়ের শেষ সীমা বলা হয়। এটা একটু লিখে নাও। ইংরেজিটা কি বললেন? বেস লেভেল অফ ইরোশন। তো স্যার এটা তো মোহনাও হবে। মোহনা হবে, কিন্তু এরকম ভাবে বলা হয় না। মোহনাকে নদীর ক্ষয়ের শেষ সীমা মানে সমুদ্রতল বললে সব থেকে বেটার হবে। অ্যাকচুয়ালি মোহনাতেও বদ্বীপ টদ্বীপ এগুলো তো হয়, হ্যাঁ, কিন্তু সমুদ্র পৃষ্ঠতে একদম আর কিছুই হয় না।
আচ্ছা, এবার লেখো সমুদ্র পৃষ্ঠতেও হয় কলুভিয়াল ডিপোজিশন। ও নেক্সট লেখো আচ্ছা, জানি ছিল। এই যে ক্ষয়ের শেষ সীমা, এই ক্ষয়ের শেষ সীমার ধারণা, এই কনসেপ্টটা প্রথম কে দেন বা প্রথম কে ব্যবহার করেন? জিকে গিলবার্ট। না, লেখক ক্ষয় সীমার কথাটি প্রথম ব্যবহার করেন জে.ডব্লিউ. পাওয়েল। জে.ডব্লিউ. পাওয়েল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের মানে আমাদের এই যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে আর কি, মানে সাম্প্রতিককালে কোন মানে যে বদ্বীপগুলো রয়েছে না, সেই বদ্বীপগুলো এরকম ভ্যানিসিং আইল্যান্ড কি, কোন নদী মিশে গেছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলো। স্যার কি বললেন এটা আরেকবার বলুন, আগেরটা কি? জে.ডব্লিউ. পাওয়েল। জে.ডব্লিউ. পাওয়েল হচ্ছে লেখো ক্ষয়সীমা কথাটি প্রথম ব্যবহার করে। হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়বো মানে দেখো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের আইল্যান্ড তৈরি হয় সমুদ্র তরঙ্গের সমুদ্র তরঙ্গ না, নদী উচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এসে যেখানে মেশে সেখানে কি হয় বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। সেই যে ভূমিরূপ তৈরি হয় সেটাকে বদ্বীপ বলা হয়। বদ্বীপ মানে কি আকৃতির হয় বা ডেল্টা আকৃতির হবে, সেটাকে বলে বদ্বীপ বলা হয়। ঠিক আছে, তো বিভিন্ন আকৃতির বিভিন্ন বদ্বীপ হয়, মানে কোনো বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো হয়, কোনো বদ্বীপ দেখতে হয় মানে তীক্ষ্ণ আকৃতির হয়। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো তো এরকম আর কি আমাদের সুন্দরবন অঞ্চলে অনেক ছোট ছোট অনেক বদ্বীপ তৈরি হয়েছে আর কি, অনেক বদ্বীপ আছে। তার মধ্যে হচ্ছে কিছু বদ্বীপ আছে যেগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে যায় মাঝে মাঝে। কেন ভ্যানিশ হয়ে যায়? কারণ হচ্ছে সেটা সমুদ্রের জোয়ার বেড়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর জল বেড়ে গেলে তখন ওইটা মানে নিচে নেমে যায়, দেখা যায় না। এখানে একটা ভ্যানিশিং আইল্যান্ড বলা হয়। ঠিক আছে, তো ভ্যানিশিং আইল্যান্ড লেখো, মানে ভ্যানিশিং আইল্যান্ড হেডিং করো, লেখো কোন কোন ভ্যানিশিং আইল্যান্ড এর উদাহরণ কি লেখো। এক নম্বর লেখো লোহাচড়া। এটা কোথায়? সব সুন্দরবন। স্যার সুন্দরবনে আপনি যেটা বলছেন তো আইল্যান্ড, এটা তো বদ্বীপ নয় না? বদ্বীপের ভেতরের অংশগুলোর কথা লিখাচ্ছেন নাকি? আইল্যান্ড মানে সুন্দর, আমি হেডিং করেছি ভ্যানিশিং আইল্যান্ড, দ্বীপ এইগুলো। হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝতে কি পারছি। বললেন? প্রথমে বদ্বীপ দিয়ে ভ্যানিশিং শুরু করলেন তো এই জন্য আমি বদ্বীপ হেডিং করে দিয়েছিলাম। ঠিক আছে। ভ্যানিশিং আইল্যান্ড হেডিং করো। এক্সাম্পল লেখো লোহাচড়া, নিউমুর। কি বুঝলাম না? নিউমুর মহসৌর নিউমুর। স্যার লোহা ছড়া। লোহার চড়া, ডয়াকা চড়া। এটাই সবচেয়ে মানে কারেন্ট বিলুপ্ত হয়েছে সুন্দরবনে। হয়েছে, আরেকটা লেখো ঘোড়া মারা। স্যার এগুলো আর দেখা যাবে না? দেখা যাবে না আমি বলতে পারবো না, তবে মাঝে মাঝে এগুলো ডিলিট হয়ে যায়, মানে নিচে নেমে যায়। সেখানে ভবিষ্যতে আরো 20 বছর পরে সেগুলো হয়তো মানে সঞ্চিত হতে 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 বড় বদ্বীপ হয়ে যায়, আর উঁচু হয়ে গেলে আর দেখা যাবে না। বা এমন হতে পারে যে ওই বদ্বীপটা মানে একেবারে ক্ষয় হয়ে সমুদ্রের ক্ষয় হয়ে হয়ে একেবারে নিচে নেমে গেলো, আর দেখা যাবে না। যেতেও পারে, নাও যেতে পারে, আমি এটা বলতে পারবো না দেখা যাবে কিনা। সেখানে ভ্যানিশ বলা হচ্ছে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে ডুবে যায়। ভ্যানিশিং আইল্যান্ড, বোঝা গেল? এখানে ভ্যানিশিং আইল্যান্ড বলা হচ্ছে। কেন ভ্যানিশিং আইল্যান্ড বলা হচ্ছে? দেখো এগুলো এক একটা মানে চড়া মানে ওই দ্বীপ আর কি। ঠিক আছে, আইল্যান্ড। এই আইল্যান্ড গুলো কি হয় মানে অ্যাকচুয়ালি সমুদ্রের নদীর হচ্ছে সঞ্চয় কাজের ফলে এগুলো তৈরি হয়। তো আইল্যান্ড গুলো তৈরি হচ্ছে, মাঝে মাঝে দেখা যায়। এবার দেখা যাচ্ছে মানে যে কিছু কিছু সময় মানে ঝড়ের কারণে, ঠিক আছে, বা সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারণে তারপরে আর সেটাকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, বা সমুদ্রের জলের উচ্চতা বাড়ার জন্য সেই আইল্যান্ডগুলো
তলদেশে নেমে গেল, বুঝা গেল? যেখানে এটাগুলোকে আইল্যান্ড, কিন্তু ভ্যানিসিং আইল্যান্ড। কেন ভ্যানিসিং আইল্যান্ড? মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়। ওকে, তো লোহাছড়া, এরকম প্রশ্ন আছে যে লোহাছড়া কোন নদীর ওপর তৈরি হয়েছে, কোন নদীর ওপর অবস্থিত? দেখো লোহাছড়া হেডিং করো, দেখো এটি হুগলি নদীর মোহনায় অবস্থিত। স্যার কি বললেন? বলেছি লোহাছড়া হেডিং করো, লোহাছড়া হেডিং করো, করে লেখো এটি হুগলি নদীর মোহনায় অবস্থিত। হুগলি নদীর মোহনায় অবস্থিত। হয়েছে? লেখো এটি 2006 সালে হয়েছে 2006 সালে বিশ্বের প্রথম মানুষ বসতি দ্বীপ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। কি বললেন? এটি বিশ্বের প্রথম মানুষ বসতি দ্বীপ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় 2006 সালে। এখানে প্রায় 6000 মানুষ বাস করত, ঠিক আছে? সবকিছু ছিল, চার ঘর বাড়ি ছিল, জমি ছিল, সবকিছু ছিল। কিন্তু 2006 সালে ঘূর্ণিঝড়ের কারণে, ঠিক আছে, প্লাবিত হয়ে যায় পুরো, মানে পুরো দ্বীপটা মানে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? এই দেখো এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউমুর আইল্যান্ড, ভ্যানিশড আইল্যান্ড। হয়েছে? এটা হচ্ছে নিউমুর আইল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে নিউমুর আইল্যান্ড। দেখো এই নিউমুর আইল্যান্ড হচ্ছে হাড়িয়াভাঙা নদীর উপর অবস্থিত। লেখো হেডিং করো নিউমুর আইল্যান্ড। দেখো এইটা, এই যে নদী প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে হাড়িয়াভাঙা নদী। আর এটা যেটা নদী, এই ডান দিক থেকে যেটা প্রবাহিত, এটা মাঝখানে আইল্যান্ড, আর ডান দিক থেকে যেটা আছে এটা হচ্ছে রায়মঙ্গল রিভার। তো হাড়িয়াভাঙা নদী এবং রায়মঙ্গল রিভার, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাংলাদেশে, আর এটা হচ্ছে ইন্ডিয়া। দেখো এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এবারে আইল্যান্ড, মানে এগুলো স্যার খাড়ি না? এগুলোকে খাড়ি বলে না? হ্যাঁ। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি নিউমুরটাকে নিয়ে বাংলাদেশ আর মানে এর মধ্যে গন্ডগোল না? হ্যাঁ, এবার আমি বলছি, এবারে শোনো। দেখো এই নিউমুর আইল্যান্ডটা কোথায় অবস্থান করছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হাড়িয়াভাঙা বললাম, এটা হাড়িয়াভাঙা রিভার, এটা হচ্ছে রায়মঙ্গল রিভার। এবারে যে দেখো নিউমুর লোকেশনটা দেখো ভালো করে, এই জায়গাটায়। এবারে হচ্ছে এই যে নিউমুর আইল্যান্ডটা কাদের হবে? দেখো এর বাংলাদেশেরও কাছাকাছি, ভারতেরও কাছাকাছি, এবারে দুটোর মাঝামাঝি। এবার হচ্ছে বাংলাদেশ দাবি করছে এটা আমাদের আইল্যান্ড, ইন্ডিয়া দাবি করছে এটা আমাদের আইল্যান্ড। তো এই নিউমুর আইল্যান্ড নিয়ে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। বাংলাদেশের লোকেরা একে তালপট্টি আইল্যান্ড বলে, আর ভারতে একে নিউমুর বলা হয়, বা নিউমুর বা তালপট্টি একই জিনিস। তো এই নিউমুর আইল্যান্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বা দ্বন্দ্ব তৈরি হয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে। কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার হচ্ছে এটা একটা
মানে যদিও এই নিউমুর আইল্যান্ডটা এটা কোনো মানে এখানে কোনো বসতি নেই বা কোনো দেশের মানুষ এখানে মানুষের বসতি নেই, এখানে জনমানবহীন। সেইখানে হচ্ছে অতটা বিতর্কিত না, তবে মাঝে মাঝে এইটা হচ্ছে ডুবে যায়, ঠিক আছে, মাঝে মাঝে ডুবে যায়। 1970 সালে ভোলা নামক একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ভোলা নামক ঘূর্ণিঝড়ে এটা পুরো, ঠিক আছে, মানে এটা মানে জল এখানে জেগে যায় আবার, ঠিক আছে, মানে এটা মাঝে মাঝে উত্থিত হয় আবার মাঝে মাঝে জেগে যায়, ঠিক আছে। ভোলা ঘূর্ণিঝড়টা কবে এসেছিল স্যার বললেন? 1970। স্যার আপনি কি বললেন হারিয়াভাঙ্গা নদী এবং রায়মঙ্গল নদী এটা মোহনায় অবস্থিত নাকি? না, লেখো এই নিউমুর আইল্যান্ড কোথায় অবস্থিত, লেখো হারিয়াভাঙ্গা নদীর ওপর অবস্থিত। হ্যাঁ চড়া ওগুলো তো ভ্যানিস আইল্যান্ড। হ্যাঁ, তো ভ্যানিসিং আইল্যান্ডের মধ্যেই তো আমি দেখাচ্ছি সবগুলো, ভ্যানিসিং আইল্যান্ডের মধ্যেই আমি ওই স্যার শুনতে পাচ্ছিল না, বাংলাদেশে থেকে কি বলে? তালপট্টি। তালপট্টি। তো কেউ তো থাকে না, তত বিতর্ক কি আছে? হ্যাঁ অবশ্যই বিতর্ক আছে। দ্য আইল্যান্ড ল্যান্ড তোমার মানে 2 হাত জায়গা নিয়ে মানুষের মধ্যে মারামারি হচ্ছে, ল্যান্ড কত ভ্যালুয়েবল, এই ল্যান্ডটা তৈরি হয়ে গেলে এই ল্যান্ডটা যদি হয় আর কি, তাহলে কেন বিতর্ক বুঝতে পারবে না। এটা হচ্ছে একটা যদি ল্যান্ড হয়ে যায়, বদ্বীপ হয়ে যায়, এই বদ্বীপটা হচ্ছে সম্পদ তো, ঠিক আছে, এখানে মানে ল্যান্ড সম্পদ, কেন বিতর্ক হবে? এই প্রত্যেকটা আইল্যান্ডই তো তাই স্যার, ওটা একটু জল বাড়লেই তো অমনি আন্দামান নিকোবরও ডুবে যাবে, ওরকম যা আছে সব মানে সবই ওই একই অবস্থা হবে, কিন্তু তবু তো মারপিট হচ্ছে। হ্যাঁ, আর তারপরে এই 2010 সালে এটা আবার ডুবে যায়, আবার মাঝে মাঝে জেগে ওঠে আবার মাঝে মাঝে ডুবে যায়, এই হচ্ছে ব্যাপার। চলো এবার হচ্ছে ঘোড়া মারা লাস্ট। স্যার এখানে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল ওর নামটা কি 1970 সালে? ভোলা। ভোলা ঘূর্ণিঝড়ের ফলে কি হয়েছে? এটা উঠে আসে মানে দেখা যায়। তারপর লেখো ঘোড়ামারা। ঘোড়ামারা আইল্যান্ড হুগলি নদীর উপর অবস্থিত, লিখে নাও ঘোড়ামারা হুগলি নদীর উপর অবস্থিত, ব্যাস আর কিছু লিখতে হবে না। এটা এখানে এত কিছু ডিটেলস পড়ালাম, কিন্তু ডিটেলস এত প্রশ্ন আসবে না, প্রশ্ন